প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টারটা পড়ানো শুরু করেছি। এই চ্যাপ্টারটা দুটো পার্টে ভাগ করে নিয়েছি। আমি আগেই বলেছি তোমাদের যে একটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ আর একটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস। চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত অঙ্কগুলো 6.1 চ্যাপ্টারে করানো হয়েছে। এবার 6.2 পার্টটা আমরা শুরু করবো, যেখানে সমহার বৃদ্ধি বা হ্রাস সেই জায়গাটা আলোচনা হবে। ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। দেখো, চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টারটা ছিল, সেই চক্রবৃদ্ধি সুদটা সাধারণত ব্যাংকে টাকা রাখা বা ব্যাংক থেকে টাকা লোন নেওয়া সে সমস্ত ক্ষেত্রে এই সুদের ব্যাপারটা আসে। তাছাড়া আরো হতে পারে, যেরকম মনে করো কোনো সংস্থার কাছে, ব্যাংক বাদ দিয়ে এমনি মানুষ আরেকজন মানুষের কাছ থেকে টাকা ঋণ দিতে পারে। সে সমস্ত ক্ষেত্রেও এই চক্রবৃদ্ধি সুদের সংক্রান্ত অঙ্কগুলো এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে কাজে দেয় হিসাব করার। এবার সমহার বৃদ্ধি বা হ্রাসটা কিন্তু একটু আলাদা, একটু অন্যরকম। এটা সেম কাইন্ড অফ থিং, কিন্তু এটা হচ্ছে অন্যান্য বাস্তব সমস্যার ক্ষেত্রে। মনে করো মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বাড়ছে, কি হারে বাড়ছে, বছর বছর কত শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, সেগুলো যদি আমরা হিসাব করতে চাই, তাহলে আমাদের কিন্তু এই সমহার বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত আলোচনায়। তবে দেখো, সব সময় কিন্তু বৃদ্ধি বা হ্রাসটা সমান হারে প্রত্যেক বছরই একই রেটে হয় না। তবে আমরা আর কি সিম্পল, একদম সহজ, সবার প্রথমে শিখছি, সেই কারণে আমাদেরকে এই সমহারে প্রত্যেক বছর একই হারে ধরে নিয়েই আমাদেরকে এগোতে হবে। এবার দেখা যাক সমহার বৃদ্ধি কাকে বলে। যদি সমানভাবে সমহারে বৃদ্ধি পায় তাহলে তাকে বলবো সমহার বৃদ্ধি। আর যদি সমান হারে কমতে থাকে, হ্রাস পায়, তাহলে তাকে আমরা বলবো সমহার হ্রাস বা অপচয়। যেমন মনে করো জনসংখ্যার বৃদ্ধি, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, কৃষি শিল্পের উৎপাদন বৃদ্ধি, এগুলো সব হচ্ছে সমহার বৃদ্ধির উদাহরণ বলতে পারি। আবার বিভিন্ন যন্ত্রপাতি আমরা যে ইউজ করি ডেইলি, মানে ক্রমাগত ব্যবহার করার ফলে সেগুলো যন্ত্রের ক্ষয় হয়, এবং যন্ত্রের ক্ষয়টা আমরা ধরতে পারি একবার, মানে যে কন্টিনিউয়াসলি সেটা একই রেটে ক্ষয় হয়ে যাচ্ছে ধরতে পারি। এটা কিন্তু বাস্তবে তা হয় না, অনেক কিছুর উপর নির্ভর করে সেই বৃদ্ধি বা হ্রাসের হারটা কিন্তু পরিবর্তন হয়। তারপরে অনেক দিনের ঘর বাড়ি, আসবাবপত্র, যানবাহন ইত্যাদি জিনিসের মূল্য হ্রাস পায়। মানে আমি একটা জিনিস কিনলাম আজকে, কালকে যদি বিক্রি করতে চাই, আমি সেই জিনিসটা ইউজ করার পর তখন কিন্তু সেই দামটা আমি পাবো না, দাম কমে যাবে। এবার সময়ের সাথে সাথে সেই দামটা আরো কমবে। তাছাড়া সচেতনতা বৃদ্ধির ফলে রোগ ব্যাধির সংখ্যা হ্রাস, এগুলো সব হচ্ছে সমহার হ্রাসের অন্তর্গত। এবার হচ্ছে সমহারে বৃদ্ধির সূত্র আর চক্র বৃদ্ধি সুদের সূত্র একই রকম। বাড়ার ক্ষেত্রে, কমার ক্ষেত্রেও সূত্র একই রকম, শুধু বাড়ার ক্ষেত্রে কি হয়, যোগ হয়ে যায়, বাড়তে যায়। কমার ক্ষেত্রে সেটা বিয়োগ হয়ে আসবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কোনো একটা শহরে বর্তমানে জনসংখ্যা পি, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে R%, তাহলে এন বছর পরে জনসংখ্যা কত হবে। এটা দেখো, ওই পি ইন্টু 1+R/100 সেই সূত্র একই রকম, চক্রবৃদ্ধি সুদের যা সূত্র ছিল সেই সূত্র প্রয়োগ করে কিন্তু আমাদেরকে এখানে অঙ্কগুলো। এবার আমরা 6.2 তে কি কি অঙ্ক আছে সেই অঙ্কগুলোর মধ্যে যাই, তাহলে আমরা বুঝতে পারবো প্রবলেম দেখে দেখে যে কি কি অঙ্ক হতে পারে। যেমন প্রথমে একটা গ্রামের নাম দেওয়া আছে, সেই গ্রামের লোক সংখ্যা বর্তমানে হচ্ছে 10,000। এবার প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। তাহলে কি কি দেওয়া আছে, আমার বর্তমানের লোক সংখ্যা যেটাকে আমি পি ধরলাম দেওয়া আছে, জনসংখ্যা বৃদ্ধির হারটাও দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে, আমরা কি সূত্রটা প্রয়োগ করব। পি মানে প্রাথমিক কতজন লোক ছিল,
সুদের হার নয়, এখানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, সেটা 3%, 3 বসলো। তারপরে সরল অঙ্ক করা হলো, করে গুণ টুন করলে পরে আমরা যে উত্তরটা পেতে চাই সেটা পেয়ে যাব, যে ওই গ্রামের জনসংখ্যা কত হবে 2 বছর পরে, এত জনসংখ্যা হবে। রাফলি এটা বলা যায়, কারণ ওই 3% হারে বাড়বেই এরকম কিন্তু গ্যারান্টি তো দেওয়া যায় না, কিন্তু সিম্পল প্রসেস হিসেবে আমরা এগুলো শুরু করছি, তাই আমরা ধরে নিব যে প্রত্যেক বছর 3% করেই বাড়বে। প্রশ্নে যা বলা আছে তাই মানতে হবে আমাদের। তো এটা হলো কি আমাদের প্রথম অঙ্কের প্রশ্নের উত্তর, এবং কিভাবে করতে হবে সেটা দেখানো। একইভাবে দেখবে প্রত্যেকটা অঙ্ক, খুবই সহজ চ্যাপ্টার। 2 নাম্বার, একটা রাজ্যে বর্তমানে লোক সংখ্যা আছে এত, 8 কোটি, জনসংখ্যা বৃদ্ধির হার 2%, সময় 3 বছর, তাহলে 3 বছর পর জনসংখ্যা হবে, এটা হলো সূত্র। সূত্রে বসালাম সব জিনিসগুলো, তাহলে তারপরে স্টেপ বাই স্টেপ আমরা অঙ্ক করলে পরে দেখো পেয়ে যাবো। ভিডিওটা পজ করে দেখে সম্পূর্ণ অঙ্কটা কিন্তু তোমরা করতে পারো, তবে আমি চাই যে তোমরা বুঝে নাও, বুঝে নিয়ে নিজেরা করো প্রত্যেকটা। যদিও এখানে আমি প্রতিটা অঙ্কই করে দেবো, তবুও। এবার একটা কারখানার মেশিন আছে, মেশিনের মূল্যটা প্রত্যেক বছর 10% করে কমে যায়, আগের গুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছিল, এটা কমে যায়। এবার এখন মূল্য হচ্ছে 1 লাখ টাকা, 3 বছর পরে মূল্য কত হবে বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমাদের এখন কত লিখলাম, কি পার্সেন্টে হ্রাস পাচ্ছে সেটা লিখলাম, সময় লিখলাম, সূত্র লিখলাম। এবার দেখো এই সূত্রটা কমে যাচ্ছে বলে প্লাসের বদলে এখানে কিন্তু মাইনাস আছে, বিয়োগ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তারপরে আমরা সরল করা শুরু করলাম, স্টেপ বাই স্টেপ অঙ্ক চলে গিয়ে আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। দেখো যে জিনিসটার দাম ছিল 1 লাখ টাকা, 3 বছর পরে তার দাম কিন্তু অনেকটাই কমে গেছে, কমে গিয়ে হয়েছে 72,900। এটাই আমাদের অঙ্ক। এবার হচ্ছে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% করে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর। তাহলে কোনো একটা জেলায় বর্তমানে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী থাকে, এরূপ শিক্ষার্থী যারা নতুন করে ভর্তি হচ্ছে, চলে যাওয়া ড্রপ আউট স্টুডেন্ট যাদের বলে আমরা, তো 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, বর্তমানে এত আছে, 5% করে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর, 2 বছর আগে কত ছিল সেটা ধরতে হবে। তাহলে আমাদেরকে অজানা জিনিসটাকে এখানে আমি কিন্তু ধরে নিয়ে করতে পারি। ধরে নিলাম 2 বছর আগে x জন পরীক্ষার্থী ছিল, 5% করে বৃদ্ধি পায়, তাহলে এখন 2 বছর পর, আগে 2 বছর আগে x ছিল, তাহলে এখন কত হবে, এখন হবে হচ্ছে x × 1 + r / 100 টু দি পাওয়ার n, n এর জায়গায় 2। অঙ্ক করলাম এরকম, এখানে আমার অজানা জিনিসটা হচ্ছে x, কিন্তু প্রশ্নে আমি জানি এখন 3528 সংখ্যাটা, তার মানে কি এটাই হচ্ছে 3528। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা বলতে পারি এই জিনিসটা এটার সমান। তারপরে সমাধান করা শুরু করলাম, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে যা হয়, কুড়িগুলো নিচের টার্ম গুলো উপরে উঠে এসছে, উপরের গুলো নিচে চলে এসছে, কাটাকাটি করলে পরে উত্তরটা চলে আসবে 3200। তার মানে এতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল 2 বছর আগে, তারপরে বৃদ্ধি পেয়ে পেয়ে এখন এই বছর এতটা ভর্তি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% করে হ্রাস পাচ্ছে, কমছে। তাহলে এখন এতগুলো পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে কত পথ দুর্ঘটনা হতো, এটাও অজানা। 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল জানি না, ধরে নেব এটাকে x। দেখি x ছিল, 10% করে কমছে, তাহলে 3 বছরে কত কমলো, সূত্র বসালাম, সূত্র কি p × 1 - r / 100 টু দি পাওয়ার n। তাহলে এটা হলো দাঁড়ালো আমাদের অঙ্ক, এটা তার মানে এই রাশিটাই যেটা বেরোলো সেটা হচ্ছে এটার সমান। তাহলে শর্তানুসারে ওটা বসালে পরে আমাদের তারপরে সরল করা কাজ, কাটাকাটি গুণ ভাগ করে আমরা উত্তর পেয়ে যাব। তার মানে আগে 12,000 অ্যাক্সিডেন্ট হতো, এখন সেখানে কমে গেছে।
6 নম্বর প্রশ্ন, মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করা শুরু করেছে, পরিকল্পনা নিয়েছে যে কোনো মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% করে বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, 3 বছর পরে উৎপাদন কত হবে হিসাব করে লিখি। এটা তো খুবই সহজ, একই রকম ভাবে করা 10%, তাহলে p × 1 + r/100⁴ ফর্মুলায় বসালে আমরা পেয়ে যাব কি হবে। নেক্সট প্রশ্ন, একটা গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, বাড়ে, গাছ লম্বায় বাড়ছে। গাছটার হাইট বা উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটার উচ্চতা কত ছিল? 2 বছর আগে কত ছিল জানি না, তাই ধরে নিব এটা x। তাহলে x ছিল ধরে নিলাম, 20% হারে বাড়ে, সূত্র p × 1 + r/100⁴ একই সূত্র, যোগ বিয়োগ গুণ ভাগ করার পর প্রশ্নানুসারে এটা হচ্ছে 28.8 মিটার। করলে পরে দেখা গেল, সরল করলাম, স্টেপ বাই স্টেপ গুলো একটু ফলো করবেন, নিজেরা খাতায় কলমে করার চেষ্টা করবেন, তাহলে উত্তর চলে আসবে। 2 বছর পূর্বে গাছটার উচ্চতা ছিল 20 মিটার। এবার আমরা আসি পরের প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন, কোন একটা পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকার ইলেকট্রিক বিল দিতে হতো, বর্তমান বছরে ইলেকট্রিক বিলের বিদ্যুৎ খরচ কত? তাহলে আগে ছিল 4000, 5% করে কমছে, 3 বছরে কত কমবে? তাহলে সূত্রে বসালে একদম সহজ, কয়েকটা মাত্র স্টেপ। সূত্র কি? কমার সূত্র, 1 - r/100। এই সূত্রে বসালাম, কি ছিল? রেট কি, তারপরে সরল করা, কিউব করলাম, তারপরে গুণ ভাগ করে আমাদের প্রয়োজনীয় উত্তর আমরা পেয়ে যাব। 9 নম্বর প্রশ্ন, শোভন বাবুর ওজন হচ্ছে 80 কেজি, ওজন কমানোর জন্য হাঁটা শুরু করেছেন। ঠিক করলেন প্রতি বছরের শুরুতে বা আরম্ভে যে ওজনটা থাকবে তার থেকে 10% করে কমবে, হ্রাস পাবে। 3 বছর পরে ওজন কত হবে? এখন 80 কেজি, তাহলে সূত্র দেখো, আমি এমনি করতে পারি, 1 - 10/100⁴ এরকমটা হবে। দেখো, তাই হলো, সরল করলাম, বিয়োগ গুণ ভাগ সব করে 3 বছর পরে ওজন কত হবে। খুবই সহজে, এই চ্যাপ্টারের অঙ্ক খুবই সহজ, এগুলো থেকে পরীক্ষায় আসবে। তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা খুব জেনুইন চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে ভুল করার চান্স খুব কম, সেজন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে দেখো। কোন জেলার সমস্ত এমএসকে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3993, 3993। প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে, 10% করে শিক্ষার্থী বৃদ্ধি পায়। তাহলে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? x ছিল, অজানা, 10% হারে বৃদ্ধি পাচ্ছে, সূত্র বসালাম। সূত্র কি? আবার লিখছি, বারবার লিখছি, কারণ যাতে তোমাদের এটা একদম ঠোঁটস্থ হয়ে যায়, কণ্ঠস্থ, মুখস্থ, সেই কারণে। দেখো, স্টেপ বাই স্টেপ অঙ্ক করার পরে প্রশ্নানুসারে এটা 3993 সমান, তারপর গুণ ভাগ যোগ বিয়োগ যা করার করবে, করলে পরে তোমাদের উত্তর তোমরা পেয়ে যাবে 3000। 11 নম্বর প্রশ্ন, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের থেকে 20% কমে গেছে, হ্রাস পেয়েছে। 3 বছর পূর্বে ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত আছে? সেম, কমছে, তাই মাইনাস, সূত্র একই, ক্যালকুলেশন, সরল করা, অঙ্ক করা, করলে চলে আসবে। এবারে প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, একটা কারখানায় একটা মেশিনের মূল্য হচ্ছে 1,80,000 টাকা, প্রতি বছর 10% করে কমে যাচ্ছে দাম, 3 বছর পরে মেশিনটার মূল্য কত হবে? প্রশ্ন যদি বুঝতে পারো, অঙ্ক কোনো ব্যাপার না। তাহলে 3 বছর পরে মূল্য হবে, সূত্র বসালাম, সরল করলাম, কিউব করলাম, গুণ ভাগ করে এই জিনিসটা বেরিয়ে আসলো। আমরা
এইভাবে সরল করি, কাটাকাটি করি, তাহলে এগুলোর গুণ করলে পরে এই অ্যান্সারটা আসে। 13 নম্বর প্রশ্ন, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নাই। তাহলে প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হতো, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে সেটা আমরা, এটা ভালো করে দেখো। তাহলে বিদ্যুৎহীন পরিবার 75% করে কি হবে, হ্রাস পাবে, কমবে। 2 বছর পরে কতজন থাকবে, ছিল 1200টা ফ্যামিলি, তারপরে p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n ফর্মুলায় বসালে 25/100 কাটাকাটি করে 4, 1/4 স্কয়ার, 1/16 কাটাকাটি করলে 75, তাহলে 75টা পরিবার থাকবে, 75% করে কমে যাচ্ছে। 14 নম্বর প্রশ্ন, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের ফলে বিরূপ প্রতিক্রিয়া, মানে ব্যবহার করলে যে সমস্ত খারাপ ধরনের রোগ টোগ হতে পারে বা বিরূপ মানে নেগেটিভ এফেক্টস যেগুলো আমাদের উপর পড়ে, তার ফলে প্রত্যেক বছর ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% করে হ্রাস পায়। 3 বছর আগে কোনো শহরে ঠান্ডা পানীয় যে যারা খেত তাদের সংখ্যা যদি 80,000 হয়, তাহলে বর্তমানে কত, মানে 3 বছর পরে কত হলো, সেটাও একই সূত্র, 80,000 ইন্টু 1 মাইনাস 25/100 তার কিউব, এটা হবে। দেখো তাই হয়েছে, সেই ফর্মুলা কাটাকাটি করলে টললে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যাটা কিন্তু বের করতে পারলাম। এবার লাস্ট, মানে বড় প্রশ্নের মধ্যে লাস্ট প্রশ্ন ওই চ্যাপ্টারে, ধূমপান বিরোধী প্রচারের ফলে ধূমপায়ীর সংখ্যা বর্তমানে এত % হারে কমে যাচ্ছে। বর্তমানে কোন শহরে যদি এতজন ধূমপায়ী থাকে, 3 বছর পূর্বে কত ধূমপায়ী ছিল হিসাব করতে হবে। কত ছিল, x ছিল, এই % হারে কমছে, তাহলে সূত্র কি 1 মাইনাস এটা r বাই 100 কিউব, সরল করা, সরল করলে পরে এইভাবে চলে আসে। তাহলে এইটার সংখ্যা কত, এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন সলভ করলে পরে তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। খুবই সহজ চ্যাপ্টার, প্রত্যেকটা অঙ্ক একই ধাঁচে করা, একই প্যাটার্ন ফলো করলে পরে তোমরা নিজেরা সব অঙ্ক করতে পারবে। এবার হচ্ছে দেখো এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন হচ্ছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, অসমান, সমান অথবা অসমান উভয়ই, কোনোটাই না, কোনটা হবে? দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সাধারণত আমরা ধরে নিই সুদের হারটা সমান বার্ষিক, কিন্তু এটা কিন্তু সমান বা অসমান দুটোই হতে পারে, বাড়তেও পারে আবার নির্দিষ্টও থাকতে পারে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনোটাই না। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটাই হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য, যে সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলটা একই থাকে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল চেঞ্জ হয়ে যাবে। এবার একটা গ্রামে বর্তমানে জনসংখ্যা p, প্রতি বছর জনসংখ্যা 2r% বৃদ্ধি পেলে 2r% হলে আর কি বৃদ্ধির হারটা, তাহলে n বছর পরে জনসংখ্যা কত হবে? সূত্র জানি p ইন্টু 1 প্লাস, এখানে r নয় এখানে 2r বৃদ্ধির হারটা, তাহলে 2r বাই 100 টু দি পাওয়ার n, তাহলে 2 দিয়ে এটা কাটলে 50, তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n, এটা হবে। 4 নাম্বার প্রশ্ন দেখো, একটা মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর দাম 2r% হারে হ্রাস পায়, তাহলে পরে 2n বছর পরে মেশিনটার দাম কত হবে? এখানে হ্রাস পাচ্ছে, বর্তমানে দাম 2p, 2r% হারে হ্রাস পাচ্ছে, তাহলে 2n বছর পরে সূত্র 2p 1 মাইনাস r এর বদলে 2r, n এর বদলে 2n, এগুলো বসালে পরে আমরা পেয়ে গেলাম, তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।
5 নম্বর প্রশ্ন দেখো, একটা ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার কত? সুদের হার ধরলাম 8%, তাহলে পরে এটা হওয়া কথা 2 বছর পরে, যেটা 121, তার মানে 1 প্লাস আর বাই 100 হচ্ছে 121/100। এটা যদি বর্গমূল করি, কত দেওয়া আছে? 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার ইকুয়াল টু 121/100। এবার দেখো আমরা এরকম করতে পারি, 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু রুট ওভার 121/100। 121 এর বর্গমূল 11, 10, তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 11/10, এটা এখানে আসলো। তাহলে আর বাই 100 হবে, আর বাই 100 হবে 11/10 বিয়োগ 1, মানে 11 বিয়োগ 10, 10, 1/10। তার মানে আমরা বলতে পারি আর হবে 100/10, 10, তার মানে সুদের হার 10%। এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ মাধ্যমিকে আসতেই পারে। এবার দেখি নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে না, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি হবে, এটা মিথ্যা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়ে, এটা। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ 1 বছর পর যখন করব, দেখো সরল সুদে সূত্র হচ্ছে পিআরটি বাই 100, 1 বছর হয়ে গেলে এটা 1 হয়ে যাবে, তার মানে পিআর বাই 100। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদে আসলে হয় হচ্ছে, এটা ফর্মুলা এন এর জায়গায় 1 বিয়োগ পি, তাহলে আমি সুদটা পেলাম, তাহলে কত হয়? পি প্লাস পিআর বাই 100 মাইনাস পি, তাহলে দেখো সমান 100, তার মানে দুটো কি হবে? সমান হবে। 1 বছর যদি হয় তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদটার পরিমাণ কিন্তু সমান। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটাকে বলা হয় সমহার বৃদ্ধি, আর সময়ের সাথে কিছু কিছু যদি হ্রাস পায় তাহলে সেটাকে বলবো সমহার হ্রাস। এবার 17 নাম্বার প্রশ্ন, যেগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? এগুলো কিন্তু এমসিকিউ হিসেবেও আসতে পারে। তাহলে ধরে নিলাম সুদের হার এত, তারপরে তার মানে এত টাকা হবে 2 বছর পরে, এটা হলো। তাহলে সেখান থেকে আমরা যদি ওই বর্গমূল করে নিই, এটা আসবে, এবং সেখান থেকে সুদের হার আমরা বের করতে পারবো 5%। খুবই সহজ। 2 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদে n বছরে দ্বিগুণ হয়ে যায় টাকা, কত বছরে 4 গুণ হবে? তো x টাকা n বছরে হয়ে যায় 2x টাকা, তার মানে 2x টা হচ্ছে x ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, x x কাটাকাটি চলে গেলে এটা হয়ে গেল আমার সমীকরণ 1 নম্বর সমীকরণ। এবার ধরলাম যে x টাকা y বছরে 4x হবে, তাহলে 4x হবে, এটা কাটাকাটি গেল 4, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার y, তাহলে 4 মানে কি 2 এর স্কয়ার, তাহলে 2 মানে আবার আমরা জানি এটা, এটা বসাতে পারি এখানে, তাহলে এটা কত হবে? 2n হয়ে যাবে। তাহলে y হচ্ছে কার সমান? 2n এর সমান। তাহলে n বছরে দ্বিগুণ হলে 2n বছরে 4 গুণ হবে। ভালো প্রশ্ন, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে নোটিস করবে, ভালো করে চেষ্টা করবে, প্র্যাকটিস করবে এই অঙ্কটা। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করুন। ধরলাম আসল p টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে, এটা একটু গন্ডগোল হয়েছে, এখানে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, কারণ কি সুদে আসলে দেখো p ইন্টু 1 প্লাস 5/100 স্কোয়ার হবে, বিয়োগ হবে p, এটা হবে সুদ।
তাহলে এগুলো করলে পরে দেখো এখানে 21 স্কোয়ার বাই 20 স্কোয়ার হলো, সবকিছু ঠিক আছে, কিন্তু এই গুণটা এখানটায় 1 মাইনাস 441/400 এটা তো হবে না, কারণ আমরা এখানে করেছি উল্টো, হবে অ্যাকচুয়ালি এই সূত্র। তার মানে আমার স্ট্রাকচারটা হবে এরকম, 441/400টা আগে থাকবে, বিয়োগ 1 করলে পরে নিচে 441 থেকে 400 বিয়োগ হলে থাকবে শুধু 41। p ইন্টু 41/400 এটা হচ্ছে 615, তখন এখান থেকে p আমরা বের করতে পারি 615 ইন্টু 400 ডিভাইডেড বাই 41, তারপর ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এইভাবে করবে। এই জায়গাটায় কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। এবার হচ্ছে প্রতি বছর r% হ্রাস পায়, n বছর পর মেশিনের মূল্য হয় v টাকা, n বছর পূর্বে মেশিনটার মূল্য কত ছিল, x ছিল। তাহলে শর্তানুসারে এটা সূত্র, এটা হয়েছে v, তাহলে x ইকুয়াল টু, একই রকম ভাবে r% হারে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, ধরলাম x ছিল, তাহলে জনসংখ্যা বাড়ছে তাই এখানটা প্লাস ফর্মুলা, তাহলে x ইকুয়াল টু ডিভাইড করলাম। আর কোন একটা কি বলবো এটাকে, হর যখন উপরে উঠবে তখন পাওয়ার যা ছিল সেটা নেগেটিভ হয়ে যায়। তাহলে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমরা সবাই যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। সবার কাছে হয়তো ফ্যাসিলিটি নেই আমাদের স্কুলের যারা আছো, তো বন্ধুদের সাথে যোগাযোগ করে বলবে যদি কখনো সুযোগ হয় ভিডিওটাকে দেখার জন্য। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।